প্রিয় ছাত্রছাত্রী, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেটা আমি শুরু করেছিলাম তোমাদের যে টেস্ট পেপার থেকে যে ভূগোলের প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলোর যে 7 মার্কসের বা 7 মানের যে প্রশ্নগুলো আমি বলেছিলাম সেগুলো বুঝিয়েও দেবো, প্লাস আমি নোটপত্র তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো আজকে আমি AC 36 পেজ, যেখান থেকে আমি আগে একটি প্রশ্ন উত্তর এবং বুঝিয়েও দিয়েছিলাম যে তরঙ্গ কর্তৃত মঞ্চ ও ব্লোহোল কীভাবে সৃষ্টি হচ্ছে, আবার প্রবাল প্রাচীর যেটা 3-এর নম্বরটা সেটা আমার করা হয়ে গেছে এর আগের একটি ভিডিওতে। তো আজকে আমি যেটা করব সেটি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে এই যে C নম্বরটা যে রয়েছে, যে ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, এই প্রশ্নটা করব। প্লাস এর সঙ্গে ভারতের ডাল চাষের সমস্যাগুলি আলোচনা করব, দেখব যে কী কী সমস্যা রয়েছে, এবং শস্যাবর্তন বলতে কি বোঝো এটিও আমরা বোঝার চেষ্টা করব। আমি জানি তোমরা অনেকেই এগুলো তোমাদের করা হয়ে গেছে বা তোমরা এগুলো সম্পর্কে জানো। তো এই ভিডিওটি তাদের জন্যই যারা এগুলো সম্পর্কে এগুলো নোট বানায়নি বা এগুলো সম্পর্কে তাদের বুঝতে খানিকটা অসুবিধে রয়েছে। তো তোমরা যাদের বুঝতে অসুবিধা রয়েছে তারা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। আশা করি ভিডিওটি শেষে তোমাদের এগুলো বিষয়গুলো যে রয়েছে, টপিকগুলো, এগুলো সম্পর্কে একদম ডাউট যে রয়েছে তোমাদের সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো চলো শুরু করব ক্লাসটি। তার আগে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট যে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি বা আজকে যারা প্রথম নতুন চ্যানেলে এসেছো, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করব। তো দেখো, প্রথম আমাদের যে প্রশ্নটি হবে সেটি হচ্ছে ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। আচ্ছা, তার আগে আমি আরেকটি কথা বলবো যে এখানে তো অনেক প্রশ্ন রয়েছে, সব হয়তো করানো সম্ভব হবে না, অনেকটা সময়ও হয়ে ওঠে না করানোর, ঠিক আছে? তো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি সেই সমস্ত প্রশ্নর উত্তরগুলো এবং আমি তোমাদেরকে বুঝিয়েও দেবো, ঠিক আছে? তো চলো, আমরা যেটা করবো, যেটা আমি আগেই বললাম, যে ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি। তো এই যে উত্তরটি রয়েছে এখানে, যে ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হওয়ার কারণ কি, তার আগে আমরা বুঝবো যে এই যে ব্যাপক কৃষি, অ্যাকচুয়ালি ব্যাপক কৃষিটা কী জিনিস, ঠিক আছে? তো দেখো, যেই সমস্ত উন্নত দেশগুলো রয়েছে, যেমন উন্নত বলতে পারো, আবার অনেক বৃহত্তর দেশগুলো বলতে পারো, যেমন ধরো রয়েছে রাশিয়া, হ্যাঁ, এই সমস্ত দেশগুলোতে এখানে কি হয়, এই সমস্ত দেশগুলোতে অ্যাকচুয়ালি অনেক বড় জায়গা রয়েছে, এদের যে চাষের জমি তা কিন্তু অনেক বড়, এবং এখানে যে জনসংখ্যা সেটাও কিন্তু খুবই স্বল্প। তাহলে দুটো জিনিস মাথায় রাখবে, যে একটা, এই সমস্ত দেশগুলোতে, যে সমস্ত দেশে ব্যাপক কৃষি হয় সেই সমস্ত দেশে এক তো জনসংখ্যা স্বল্প, আর দুই, যে কৃষি জমি সেটা বা কৃষি জোত যেটাকে আমরা বলি, সেই কৃষি জোত কিন্তু অনেক বড় হয়ে থাকে, ঠিক আছে? তো দেখো কি বলছে, যে কৃষি প্রধানত স্বল্প জনসংখ্যা অধ্যুষিত মধ্য অক্ষাংশীয় দেশগুলিতে, যেমন উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরেশিয়া, রাশিয়া, ইউক্রেনে দেখা যায়। তার মানে ব্যাপক কৃষি আমরা কোন দেশগুলিতে দেখতে পাচ্ছি, যে আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া, ইউক্রেন, এই যে বড় বড় বা উন্নত দেশগুলো রয়েছে, এই সমস্ত দেশগুলোতে কিন্তু তোমার হচ্ছে ব্যাপক কৃষি দেখতে পাওয়া যায়। আর আরেকটা জিনিস মনে রাখবে, এই যে ব্যাপক কৃষিতে যে সমস্ত ফসলগুলো উৎপন্ন হয় সেগুলো মেইনলি কিন্তু রপ্তানি করা হয়, অন্য দেশে এগুলোকে রপ্তানি করে দেওয়া হয়। তো তারপরে দেখো কী বলছে, যে এই কৃষি পদ্ধতির মূল লক্ষ্যই হলো উৎপাদিত শস্যের রপ্তানির মাধ্যমে সর্বাধিক মুনাফা অর্জন করা। তার মানে ব্যাপক কৃষির মেন উদ্দেশ্য কী, যে এই যে ফসলটাকে উৎপন্ন করা হচ্ছে, যেমন ধরো ব্যাপক কৃষির প্রধান ফসল হচ্ছে গম। তো এরা কি করে, এই সমস্ত দেশগুলো ব্যাপক কৃষির মাধ্যমে ফসলটাকে উৎপন্ন করতেছে, এবং সেই ফসলটাকে তারা কি করছে, বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে বৈদেশিক মুনাফা অর্জন করছে। এরপরে দেখো কী বলেছে, যে তাই প্রচুর মূলধন ও আধুনিক কৃষি পদ্ধতির সাহায্যে এই কৃষি ব্যবস্থা গড়ে ওঠে। তার মানে দেখো, এই যে ব্যাপক কৃষি আছে এটাতে কিন্তু যেমন প্রচুর পরিমাণে মূলধন এখানে বিনিয়োগ করা হয়, ঠিক অপর পাশে কিন্তু আধুনিক নিত্য নতুন যে আধুনিক যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতিগুলি, সেগুলোর ব্যবহার কিন্তু আমরা দেখতে পাই। আমাদের দেশ যেমন ভারত, আমাদের দেশ ভারত, এছাড়া অন্য যে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, বাংলাদেশ যে রয়েছে, এই সমস্ত দেশগুলোতে কিন্তু আবার এই আধুনিক যে কৃষি প্রযুক্তি সেটার কিন্তু ব্যবহার লক্ষ্য করা যায় না। যাই হোক, আমরা আলোচনা করছি রপ্তানি ব্যাপক কৃষি। তো তাহলে দেখতে পারলাম যে ব্যাপক কৃষিতে মূলত মূলধন সেটা বিনিয়োগের পরিমাণও যেমন বেশি, তেমনই যে আধুনিক কৃষি যন্ত্রপাতি সেগুলোর কিন্তু এখানে প্রয়োগ দেখা যায়।
এরপর দেখো কি বলেছে যে প্রয়োজনের এটা তো গেল। এই যে অতিরিক্ত অর্থাৎ বিপুল পরিমাণ উদ্বৃত্ত ফসল থাকে তার অধিকাংশই স্থানীয় বাজার ও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুনাফা অর্জন করে। তার মানে ব্যাপক কৃষির মাধ্যমে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হয়, ঠিক আছে। তো এবার এখান থেকে কি হয়, উদ্বৃত্ত থেকে যায়। এবার উদ্বৃত্ত কোনটা, যেটা আমরা ব্যবহার করার পরে যেটা পড়ে থাকে সেটাকেই বলা হয় উদ্বৃত্ত। তার মানে যেটা উদ্বৃত্ত থাকছে সেই ফসলটাকে কি করা হয়, তারা বিদেশে রপ্তানি করে দেয় এবং প্রচুর পরিমাণে তারা বৈদেশিক মুদ্রা উপার্জন করে। তো এই কারণেই ব্যাপক কৃষি প্রধানত রপ্তানি ভিত্তিক হয়ে থাকে। তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি যে যেহেতু এটাকে বাইরে প্রচুর পরিমাণে উদ্বৃত্ত থাকে, এই যে কৃষি পদ্ধতির মাধ্যমে প্রচুর পরিমাণে উদ্বৃত্ত থাকে। তো আমি আগেই বললাম যে ব্যাপক কৃষির যে প্রধান ফসল গম, ধরো গম প্রচুর পরিমাণে উৎপাদন করে, যার কারণে এরা নিজেদের দেশের জনগণের চাহিদা পূরণ করার পরেও অনেকটা বেঁচে যায় এবং সেই যে উদ্বৃত্ত ফসল বা বেঁচে যাওয়া ফসল তারা কি করে, তারা বিদেশে রপ্তানি করে দিচ্ছে এবং এর মাধ্যমে কি হচ্ছে, প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করছে। সেই কারণেই আমরা এই যে ব্যাপক কৃষি, এই ব্যাপক কৃষিকে আমরা কি বলি, রপ্তানি ভিত্তিক কৃষি বা রপ্তানি ভিত্তিক কৃষি বলতে পারি। কেমন? তো তারপরে দেখো কী বলছে যে আরেকটু আছে যে এই জাতীয় কৃষিতে বিক্রি ও রপ্তানির জন্য বছরে মাত্র একবার প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করা হয়। যেটা বললাম যে এখানে এই সমস্ত দেশগুলোতে মেনলি একটাই ফসলের ওপরে কিন্তু ফোকাস করা হয়, যেমন গম। দেখো কি বলেছে, আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডায় শুধু গম চাষ করা হয়, দেখছো? তো মানে শুধু আমেরিকা যুক্তরাষ্ট্র কেন, ইউক্রেন, রাশিয়া, এখানেও কিন্তু মেনলি গমেরই কিন্তু চাষ করা হয়ে থাকে। তো এই কৃষি পদ্ধতি মূলত রপ্তানির উদ্দেশ্যে সম্পাদন করা হয় বলে এই জাতীয় কৃষির আরেক নাম বাণিজ্যিক কৃষি। তাহলে দেখো মূলত এই সমস্ত দেশগুলিতে যে এই যে গমের চাষ হচ্ছে বা যে কোনো একটি ফসলের যে চাষ হচ্ছে, এর কারণটাই হচ্ছে এরা জানেই মানে বিদেশে রপ্তানির জন্য, মেইনলি রপ্তানির কথা মাথায় রেখে, বৈদেশিক মুনাফা অর্জনের কথা মাথায় রেখে কিন্তু এরা এই জাতীয় কৃষিকাজ কিন্তু গড়ে তোলে। যার কারণে এই ব্যাপক কৃষি আরেকটা নাম আমরা বাণিজ্যিক কৃষিও বলতে পারি বা অন্যভাবে রপ্তানি ভিত্তিক কৃষিও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তো এটা গেলো আমাদের প্রথম প্রশ্নের উত্তর। এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেনও হয়ে থাকে, কেমন, যে বৈদেশিক বাণিজ্যিক কৃষির প্রধান ফসল কি, এরকম একটা কোশ্চেন দিতে পারে। তো বাণিজ্যিক কৃষির প্রধান ফসল হবে গম। এবার দিতে পারে যে ব্যাপক কৃষি কোন কোন দেশগুলিতে গড়ে ওঠে, তাহলে কিন্তু যেটা বললাম আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, ইউক্রেন, রাশিয়া, এই সমস্ত দেশগুলোতে কিন্তু মানে বাণিজ্যিক কৃষি বা ব্যাপক কৃষি গড়ে ওঠে, ঠিক আছে। তো আমরা আমাদের পরের যে প্রশ্ন রয়েছে, কি প্রশ্ন রয়েছে দেখে নিই একটু আমরা, যে ভারতের ডাল চাষের সমস্যা। চলো আমরা দেখে নিই। দেখো তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে আমাদের ভারত কিন্তু ডাল চাষে প্রথম, ঠিক আছে। তো যদিও আমাদের ভারত ডাল চাষে প্রথম, মানে বিভিন্ন প্রকার ডাল আমরা যে দৈনন্দিন আমরা যে খাই, যে সমস্ত ডালগুলো, যেমন হচ্ছে মানে মুগ ডাল, মুসুর ডাল, তারপর অড়হরের ডাল, তাই না, এই সমস্ত ডাল উৎপাদনে কিন্তু আমাদের ভারত প্রথম, বিশ্বে প্রথম স্থান অধিকার করে। যদিও আমাদের ভারত প্রথম স্থান অধিকার করছে, তবুও কিন্তু এখানে অনেকগুলো সমস্যায় দেখা যায়, মানে আমাদের ভারত ডাল চাষের সমস্যায় জর্জরিত। এবার দেখবো যে কী কী সমস্যাগুলো রয়েছে। যেমন একটা আছে স্বল্প উৎপাদনশীলতা। দেখো আমি আগেই মানে যখন ব্যাপক কৃষি আলোচনা করছিলাম তখন বলছিলাম যে আমাদের ভারতে অ্যাকচুয়ালি হয় কি, ভারত সহ যে অন্য তৃতীয় বিশ্বের দেশ বা উন্নয়নশীল দেশগুলো রয়েছে, এখানে কিন্তু কৃষিজ ছোট হওয়াতে যে মানে অতি আধুনিক যে কৃষি প্রযুক্তি সেগুলো কিন্তু ব্যবহার করা সম্ভব হয় না অনেক সময়। যার কারণে যেহেতু আধুনিক কৃষি প্রযুক্তি বা আধুনিক যে কৃষি যন্ত্রপাতিগুলির ব্যবহার করা সম্ভব হয় না, সেই কারণেই কিন্তু মানে ফসলের যে উৎপাদন মাত্রা সেটা কিন্তু অনেক কম হয়। দেখো এখানে এখানে দিয়ে দেওয়া রয়েছে, যেমন আমাদের ভারতে যে হেক্টর প্রতি উৎপাদন কিন্তু 729 কেজি হেক্টর প্রতি, মানে 1 হেক্টর জমিতে আমাদের ডাল উৎপাদন হচ্ছে 729 কেজি, যেটা রাশিয়াতে দেখো কতটা, যে 1031 কেজি। রাশিয়ায় সেখানে ডাল উৎপাদন কতটা হচ্ছে, যে 1 হেক্টর জমিতে 1031 কেজি উৎপন্ন হচ্ছে। আবার যদি আমরা গোটা পৃথিবীর নিরিখে দেখি, তাহলে গোটা পৃথিবীর নিরিখে হচ্ছে 759 কেজি প্রতি হেক্টর। তাহলে তোমরা বুঝতেই পারছো যে আমাদের ভারতে মানে প্রতি হেক্টর জমিতে ডাল উৎপাদন কিন্তু অনেকটা কম। এরপর দেখো স্বল্প উৎপাদন কি, যে আমাদের এখানে তোমার হচ্ছে যেহেতু ধান ও গমের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, ধান আর গমের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। আমরা ধান উৎপাদন দেখি আমরাও এগিয়ে, গমেও আমরা প্রায় এগিয়ে, তাই না, অনেকটা এগিয়ে, কিন্তু ডালের ক্ষেত্রে অতটা যেহেতু জোর দেওয়া হয় না বা গুরুত্ব আরোপ করা হয় না, সেই কারণে কিন্তু ডালের যে উৎপাদন মাত্রা তা কিন্তু অনেক কম হয়। কেমন? এরপর দেখো বৃষ্টি নির্ভরতা কি বলছে, যে আমরা জানি, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, ক্লাস 9-10এও পড়েছি, যে আমাদের ভারতের যে কৃষি ব্যবস্থা সেটা কিন্তু মৌসুমি বৃষ্টিপাত নির্ভর। হ্যাঁ, এখানে কিন্তু ভারতের সব জায়গায় কিন্তু জলসেচের কিন্তু বিস্তার দেখা যায়নি। সেই কারণেই কিন্তু কি হয়, যে আমাদের ভারত কিন্তু যেহেতু বৃষ্টিপাতের ওপর বেস করে এই কৃষি ব্যবস্থা গড়ে উঠছে, সেই কারণে কিন্তু দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয় আমাদের ডাল চাষটা।
এরপর দেখো কী বলছে, পরিকাঠামোগত দুর্বলতা, যে আমরা দেখো যে এই যে ডাল সংগ্রহ ব্যবস্থা, তারপরে ধরো সংরক্ষণ করা, সংরক্ষণ, তো এইটা কিন্তু আমাদের ভারতে প্রপারভাবে গড়ে ওঠেনি, যার কারণে দেখা যায় যে প্রতি বছর প্রায় যা উৎপাদন হচ্ছে ডাল, তার 20 থেকে 25% ডাল কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কেমন? এরপর যেটা বললাম, আধুনিক প্রযুক্তির অভাব, যেটা আমি বারবার বলে আসছি যে আমাদের ভারতে কিন্তু আধুনিক প্রযুক্তির অভাব দেখা যায়। যেমন এখানে বলছে দেখো, কৃষকদের স্বল্প মূলধন ও আধুনিক ধ্যান ধারণার অভাবে ডাল চাষে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারে অনীহা রয়েছে। তার মানে আমাদের যেমন কৃষকদের কাছে মূলধনের একটা অভাব, এখানে আমরা পয়েন্ট মূলধনের অভাব করেও করতে পারতাম, যে আমাদের ভারতে ডাল চাষে কিন্তু মূলধনের অভাব, কারণ বেশিরভাগ কৃষক কী হয়, তাদের কাছে এতটা মূলধন থাকে না যে তারা ডাল মানে বিনিয়োগ করবে, ঠিক আছে, মানে ওখানে পুঁজিটা ওখানে কাজে লাগাবে। তো এটা যেহেতু থাকে না, সেই কারণে কিন্তু আমাদের আবার এখানে কিন্তু এই ডাল চাষের একটা সমস্যা দেখা যায়। কেমন? এরপর দেখো, তো আমাদের এটা ডাল চাষের সমস্যা হয়ে গেল। এবার যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে মনে হয় তোমার হচ্ছে শস্যাবর্তন কী, বা শস্যাবর্তন বলতে কী বোঝো, বৈশিষ্ট্য লেখো। তো দেখো, শস্যাবর্তন খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, শস্যাবর্তন। তো মনে রাখবে যে শস্যা মেনলি কী হয়, যে একটা জমিতে আমরা দেখি যে একই রকম ফসল চাষ করতে, এটা দেখি আমরা। তো শস্যাবর্তন কী, যে একটা জমি, সেখানে আমরা একই ফসল চাষ করব না, বিভিন্ন বছরে আমরা বিভিন্ন রকম ফসল চাষ করব, ঠিক আছে, এটাই শস্যাবর্তন। কিন্তু দেখো কী বলছে, যে অনুকূল প্রাকৃতিক পরিবেশে একই জমিতে একই বছরে বিভিন্ন কৃষি মরশুমে বা আহ, এখানে কিছু একটা ছিল, তো যাই হোক, ক্রমাগত একই শস্য চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল ঘুরিয়ে ফিরিয়ে উৎপাদন করাকে শস্যাবর্তন বা চক্রকৃষি বলে। তার মানে ব্যাপারটা হচ্ছে এইটাই, যে একটা জমিকে আমরা বা একটা জমিতে আমরা একই রকম ফসল বারবার চাষ করব না, বিভিন্ন কৃষি মরশুমে আমরা বিভিন্ন ফসল চাষ করব। তোমাদেরকে আমি একটু, এখানে একটা ডায়াগ্রাম রয়েছে, দেখো, এটা দেখলে বুঝে যাবে। ধরো, প্রথম একটা কৃষি মরশুমে আমরা ভুট্টা চাষ করলাম, তারপরে যে কৃষি মরশুম সেখানে আমরা মটর চাষ করলাম, তারপরের কৃষি মরশুমে বিট, তারপরে পেঁয়াজ, তারপরে স্কোয়াশ বা তরমুজ, তারপর সূর্যমুখী, তারপর কপি, তারপর গাজর, তারপর টমেটো, পুনরায় আবার যেখান থেকে শুরু করেছিলাম ভুট্টা, সেই ভুট্টা দিয়ে আবার শুরু করব, ঠিক আছে। তো তাহলে দেখো, এখানে কিন্তু আমরা একটাই ফসল কিন্তু আমরা বারবার চাষ করলাম না, আমরা ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন কৃষি মরশুমে আমরা বিভিন্ন প্রকার ফসল চাষ করলাম। তো এইটি হচ্ছে শস্যাবর্তন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার যদি আমরা একটু, এখানে এটা কিন্তু গুরুত্ব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা গুরুত্ব খুব ভালো মতো পড়বে। আমি একটা গুরুত্ব বলে দিচ্ছি, যে শস্যাবর্তনের ফলে কি হচ্ছে, শস্যাবর্তনের ফলে আমাদের যে জমির যে উর্বরতা, সেই উর্বরতা কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে। মেইনলি শস্যাবর্তন পদ্ধতি মানে উর্বরতা, মানে মেইনলি উর্বরতা কিন্তু বৃদ্ধি করে জমির। এছাড়া দেখো, এখানে কতগুলি বৈশিষ্ট্য আছে, যেমন ধরো কি বৈশিষ্ট্য, যে বিভিন্ন শস্যের পরপর চাষ, যেটা আমি আগেই বললাম, যে শস্যাবর্তনে কিন্তু একটা শস্যের চাষ কিন্তু করা হয় না, বিভিন্ন কৃষি মরশুমে বিভিন্ন শস্যের পরপর চাষ করা হয়। এবার দীর্ঘ সময়কাল, এই যে পুরো প্রসেসটা, এই যে দেখো, বিট মানে ভুট্টা থেকে শুরু করে আবার সেই পুনরায় ভুট্টা, এই যে একটা চক্রাকার, এই চক্রটা সম্পন্ন হতে কিন্তু সময় লাগে 4 থেকে 5 বছর, বা তারও বেশি, বা তারও বেশি সময় কিন্তু লাগে। আবার শস্য চাষের বৈচিত্র্য কি, শস্য চাষের বৈচিত্র্য মানে দেখো, এখানে কিন্তু এক প্রকার শস্য চাষ করা হয়নি, এখানে কিন্তু বিভিন্ন সময়ে বা বিভিন্ন কৃষি মরশুমে বিভিন্ন প্রকার শস্যের কিন্তু চাষ করা হয়েছে, এটাই হচ্ছে শস্য বৈচিত্র্য। এরপর কী বলে, জমির প্রাকৃতিক উর্বরতা, যেটা আমি বললাম আগে, যে শস্যাবর্তন মেনলি করা হয়ে থাকে জমির উর্বরতা বৃদ্ধির কারণে, ঠিক আছে। তো এই যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে আজকে যে তোমাদেরকে মোটামুটি বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা যারা অনেকেই তো বুঝতে পেরেছ, মানে অনেকেই আগের থেকেই জানো এই বিষয়গুলো, কিন্তু যারা নতুন, যারা এগুলো সম্পর্কে যাদের আইডিয়া ছিল না, তাদের জন্য এটা অনেকটাই উপকারে আসবে আমি জানি। তো তোমরা এই যে এই বিষয়গুলো মানে এই নোট মানে টপিকগুলো ভালো মতো নোট করে বাড়িতে সুন্দরভাবে মুখস্থ করবে। আমি একদম তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি যে এই যে যেগুলো আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব, সেগুলো কিন্তু দেখবে তোমরা পরীক্ষার হলেই দেখবে, বুঝতে পারবে যে এগুলো থেকেই কিন্তু আসবে। আমি যেগুলো একদম খুব ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু আমি তোমাদেরকে এখানে করাচ্ছি এবং করাবো, ঠিক আছে। তো তো এগুলো নোট করে ভালো মতো নোট করে ভিডিওটাকে পজ করে নোট করে সুন্দরভাবে মুখস্থ করবে। এগুলো যারা পড়াশোনা শুরু করোনি তারা কিন্তু পড়াশোনা শুরু করে দাও, ঠিক আছে। তো এখনও সময় আছে, প্রায় 2 মাসের মতো সময় আছে, খুব ভালো মতো পড়ো। ভূগোলে 80 থেকে 90% নাম্বার আরামসে তোমরা কিন্তু পেয়ে যাবে, কেমন। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।